ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজ আমরা শুরু করব ধাতুবিদ্যা। তা ধাতুবিদ্যা এটা ইনঅর্গানিক কেমিস্ট্রির আরো একটা পার্ট। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং আমরা অর্গানিক কেমিস্ট্রিটা শুধু বাকি থাকবে। আর আমাদের গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা। তো আগের দিনই আমি তোমাদের বলে দিয়েছি রাসায়নিক গণনাটা সবার শেষে করাবো। এরপরে যে কোনো একটা চ্যাপ্টার আমরা শুরু করবো। এই চ্যাপ্টারটা প্রায় 5-6 দিন লাগবে, 5-6 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো কোনো চিন্তা নেই। চলো আস্তে আস্তে আমরা এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা শুরু করি। তো এই ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে মাত্র 5 নাম্বারের, আর কোশ্চেন আসবে 4টে। কিরকম নাম্বার ডিভিশনটা দেখতে হবে। এমসিকিউ আসবে একটা, ভিএসএ কিউ মানে 1 নাম্বারের প্রশ্ন আসবে দুটো, আর 2 নাম্বারের প্রশ্ন আসবে একটা। তো এই টোটাল 5 নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে। আর এই 5 নাম্বার পেতে হবে কি করে সেটাই আমরা এই 5 দিনে শিখবো। ঠিক আছে, তো প্রথমেই শুরু করা যাক যে ধাতু বিদ্যা। তো প্রাচীন কাল থেকেই আমরা ধাতু নিয়ে নাড়াচাড়া করছি। তোমরা ইতিহাসে পড়েছো, প্রথমে আমরা পেয়েছি কি তামা, তারপরে ব্রোঞ্জ, তারপরে আস্তে আস্তে আমরা লোহা পেয়েছি। তারপরে আরো ধীরে 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 মানুষ যত হয়েছে, রূপো পেয়েছে, সোনা পেয়েছে। তার পরবর্তীকালে বিজ্ঞান যত উন্নত হয়েছে আমরা আরো ধাতু পেয়েছি। ঠিক তেমনি এই ধাতু নিয়ে যে পড়াশোনা বা যে আলোচনা, সেটাই আমাদের ধাতুবিদ্যা। তো এখানে আমাদের করতে হবে ধাতু নিষ্কাশন, ধাতুর খনিজ কি, আকরিক কি, ধাতুগুলো মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয় সেগুলো, তাদের ব্যবহার, এবং কি করে ধাতুর ক্ষয় রোধ করা যেতে পারে, আর বিশুদ্ধ অশুদ্ধ ধাতু মানে আকরিক থেকে কি কি পদ্ধতিতে আমরা বিশুদ্ধ ধাতুটা পেতে পারি। এই কিছু বিক্রিয়া আর আমাদের কিছু আকরিকের নাম, তাদের ব্যবহার, কোনটা কার আকরিক, কত পার্সেন্ট কি থাকে, আর আমাদের সংকর ধাতু, এই জিনিসটাই পড়াশোনা করতে হবে। তো আজ আমরা শুরু করব তোমার সংকর ধাতু দিয়ে। সংকর ধাতু কি? ভাবো কোনো একটা ধাতু সাথে আরো একটা ধাতু মিশিয়ে যখন দিলে তখন সেটা হয়ে যাচ্ছে সংকর ধাতু। ঠিক আছে, যেমন লোহা, লোহা শুধু ধাতু, কপার শুধু ধাতু, কিন্তু লোহা আর কপার মিশিয়ে দিলে যেটা তৈরি হবে সেটা হবে সংকর ধাতু। এর সাথে যদি তুমি জিঙ্ক মিশিয়ে দাও বা অ্যালুমিনিয়াম মিশিয়ে দাও, তাও সেই সংকর ধাতু তৈরি হবে। তো কোন ধাতু কত পরিমাণে কার সাথে কিভাবে মেশালে কি সংকর ধাতু তৈরি হয়, আজকেই আমরা সেটা শিখব। তো প্রথমেই শুরু করব লোহা দিয়ে। তাহলে লোহা, লোহার সংকেত আমরা সকলেই জানি এফি। ঠিক আছে, তো এফি, তাহলে লোহায় সংকর 3 রকমের আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লোহা সংকরের সি এর পরিমাণের উপর ভিত্তি করে লোহার 3 প্রকার। ঠিক আছে, মানে লোহার সঙ্গে কার্বনের মিশ্রণের পরিমাণের উপর ডিপেন্ড করে লোহা 3 প্রকারের লোহা আছে। একটা কাস্ট আয়রন, একটা রট আয়রন, একটা ইস্পাত। তো কাস্ট আয়রন কিসে ব্যবহৃত হয়? রেলিং, কড়াই, ইস্ত্রি ও বাকি 2 প্রকার লোহা তৈরিতে ব্যবহৃত হয়। বাকি 2 প্রকার মানে এই রট আয়রন আর ইস্পাতের তৈরিতেও এই কাস্ট আয়রন ব্যবহৃত হয়। ঠিক আছে, এই গেল কাস্ট আয়রন। তারপরে চলে আসছে রট আয়রন। রট আয়রন কোথায়? শিকল, নোঙর, বাদ্যযন্ত্রের তার, তড়িৎ চুম্বকের মজ্জা, আসবাবপত্র, এইসব তৈরি হয় রট আয়রন। দেখবে আমরা যখন ফার্নিচার কিনতে যাই তখন বলে দেখবে রট আয়রনের খাট, এইগুলো তোমরা শুনেছো, সেই হচ্ছে এই রট আয়রন। আর ইস্পাত, ইস্পাত হচ্ছে ব্যবহার করা হয় রেল, ট্রাম লাইন, ইঞ্জিন, জাহাজ, সেতু, ছুরি, বিভিন্ন যুদ্ধাস্ত্রে এই ইস্পাত ব্যবহৃত করা হয়। তাহলে কাস্ট আয়রন, রট আয়রন আর ইস্পাত, এই হচ্ছে লোহা। তাহলে এখানে বোঝার কিছু নেই, শুধু যেটা লিখে দিয়েছি সেটাই পড়ে দেবে, শুধু বোঝার এখানে কিছুই নেই। ঠিক আছে, এর পরে যে বোর্ডটা মুছে আমি যেটা বোঝাবো সেখানে তোমাদের একটু, এটাও মুখস্থরই চ্যাপ্টার। আজকের ক্লাসে কিছু বোঝার নেই, শুধু মুখস্থ করতে হবে। পরের দিনের ক্লাসে হয়তো
কিছুটা বোঝার থাকতে পারে, কিন্তু মুখস্থ যখন বোঝার দরকার হবে আমি তোমাদের অবশ্যই বলে দেবো, এখানে বোঝানোর কিছু নেই। ঠিক আছে, তারপরে চলে আসছি কপার। কপারের সংকেত কি? সিইউ। পরমাণু ক্রমাঙ্কটা কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কপার, কপার হচ্ছে উচ্চ তড়িৎ পরিবাহিতার জন্য টেলিফোন, ডায়নামো আর হচ্ছে আমাদের মোটর, এইরকম যন্ত্রে ব্যবহার করা হয় কপার। তারপরে কি পিতল, কাঁসা, ব্রোঞ্জ, জার্মান সিলভার তৈরিতে কপার ব্যবহৃত হয়। এই পিতল, কাঁসা, পিতলের থালা, কাঁসার থালা, ব্রোঞ্জ আর হচ্ছে জার্মান সিলভার, এইগুলো সব সংকর ধাতু। এই সংকর ধাতু তৈরিতে সিউ এর মানে গুরুত্ব অনেক বেশি, সিউ এর পরিমাণ অনেক বেশি ব্যবহার করা হয়, তাই এইগুলো ব্যবহৃত হচ্ছে সিউ দরকার। আর কি হয়? তাপের সুপরিবাহের জন্য ক্যালোরিমিটার, বয়লার এই ধরনের যন্ত্র আমরা ব্যবহার করেছি। তাহলে কপারও হয়ে গেল। এইবার আসছে জিঙ্ক। এই কপারের যে ধাতুগুলো ছিল, সংকর ধাতুগুলো, তার মধ্যে জিঙ্কের দেখো কই, জিঙ্কের দেখো, জিঙ্ক হচ্ছে লোহার মরিচা নিবারণে ব্যবহৃত হয়। গ্যালভানাইজেশন পদ্ধতি, তোমরা সকলেই শুনেছো, গ্যালভানাইজেশন পদ্ধতির মধ্যে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিয়ে মরিচা নিবারণ করে। জিঙ্ক হোয়াইট রং প্রস্তুতিতে তৈরি হয়। নির্জল কোষ প্রস্তুতিতে তৈরি হয়। গোল্ড ও সিলভার নিষ্কাশনে তৈরি হয়। গোল্ড সিলভার নিষ্কাশনে কেমন? আমি তোমাদের বিক্রিয়া দেখিয়েছিলাম জেডরসফোর দ্রবণে বা সিইউএসএফোর দ্রবণে, যে কি করে সোনার রূপো ওই অ্যানোড থেকে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, সেটা দেখিয়েছিলাম, সেই জিনিসটা এই নিষ্কাশন। আর মুদ্রণের টাইপ প্রস্তুতিতে এই দেখো পিতল, জার্মান সিলভার আর প্রস্তুতি। তার মানে পিতল কিন্তু এখানেও আছে, জার্মান সিলভারও কিন্তু এখানে আছে, অর্থাৎ কপার আর জিঙ্ক এই দুটো মিলে কিন্তু পিতল আর জার্মান সিলভারটা তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, তাহলে এই গেল জিঙ্ক। তাহলে জিঙ্ক হোয়াইট রং প্রস্তুতিতে তৈরি হয়, সোনার উপর নিষ্কাশনে তৈরি ব্যবহৃত হয়, তারপরে লোহার মরিচা নিবারণের জন্য ব্যবহৃত হয়, নিজল কোষ প্রস্তুতিতে ব্যবহৃত হয় এবং সংকর ধাতু আর মুদ্রণের টাইপ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তো আমাদের তিনটে ধাতু শেষ, বাকি থাকলো অ্যালুমিনিয়াম। তো এই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি কাজে লাগে? অ্যালুমিনিয়াম তড়িতে সুপরিবাহী, তাপেরও সুপরিবাহী। তাই তাপের যেহেতু সুপরিবাহী, সেই জন্য রান্নার বাসনপত্র দেখবে অ্যালুমিনিয়ামের বাসন হয়। মায়ের সাথে যদি বাজারে গিয়ে থাকো তাহলে দেখবে মা সবসময় অ্যালুমিনিয়ামের বাসন কিনেছে, এটা তোমরা শুনেই থাকবে। আর তড়িতে সুপরিবাহী বলে বৈদ্যুতিক তার ও বিভিন্ন যন্ত্রপাতিও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এই হচ্ছে অ্যালুমিনিয়াম। থার্মিক পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহৃত হয়। এই থার্মিক পদ্ধতি এই 2 নম্বরের কোশ্চেন হিসাবে খুবই একটা গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদের পরে দুটো ক্লাস পরেই হয়তো তোমরা থার্মিক বিজারণ জানতে পারবে কি জিনিস। ঠিক আছে, থার্মিক বিজারণে বিজারক রূপে ব্যবহৃত হয়। ম্যাগনেলিয়াম আর ডুরালুমিন এই দুটো অ্যালুমিনিয়ামের খুবই সংকর ধাতু। এই সংকর ধাতুগুলো মনে রাখতেই হবে। ম্যাগনেলিয়ামের ব্যবহার, ম্যাগনেলিয়াম কি কি দিয়ে তৈরি, ডুরালুমিনের ব্যবহার, ডুরালুমিন কি কি দিয়ে তৈরি। এই দুটো অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, এটা এখনই মাথায় ঢুকিয়ে, এটা যেন আর মনে না করতে হয় না স্যার বলেছিল ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের এ হবে। ঠিক আছে, তাহলে এই গেল 4টে ধাতু ব্যবহার। এইবার আমরা দেখব যে কি সাথে কি মিশালে, কতটা মিশালে সংকর ধাতু তৈরি হয়। ঠিক আছে, তো বোর্ডটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটা দেখেই তোমরা পড়ে নিলেই হয়ে যাবে। আবারও বলছি, ইনঅর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু মুখস্থর কিছুটা বিষয় আছে, বোঝার সাথে সাথে মুখস্থও করতে হবে। 50% বুঝে তারপরে মুখস্থ করতে হবে, 50% শুধুই মুখস্থ করতে হবে। আমার কাজ তোমাদেরকে ছোট থেকে ছোট জিনিস বুঝিয়ে দেবে। দেখো এটা কিন্তু আমি না পড়ালেই পারতাম, আমি তোমাদের বলতেই পারতাম যে বইয়ে লেখা আছে, বই থেকে তোমরা দেখে নিও, কিন্তু না, আমি তোমাদের যতটুকু পরীক্ষায় দরকার ততটুকু নিজে কষ্ট করে তুলে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ফলে পড়াশোনাটা ঠিক করে করো, দেখবে আমি যা পড়াচ্ছি তার বাইরে কিছু আছে।
প্রতিটা বই, যত 3টে 4টে তুমি ফিজিক্যাল সায়েন্স বই কেনো, কেনার পরে যে কন্টেন্টটা তুমি পাবে সেই কন্টেন্টটা আমি আমার একটা ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে সুবিধাজনক। তো এই স্ক্রিনশটটা নিয়ে নিও, এখান থেকে পরীক্ষায় একটাও প্রশ্ন আসবে না, এলেও তোমরা একটু ঘুরিয়ে আসবে, এই রকম ভাবে আসবে। ঠিক আছে, এর পরে যেটুকু পড়াবো সেখান থেকে পরীক্ষায় একটা 1 নম্বরের প্রশ্ন আসবেই আসবে, সেটা ভালো করে দেখে নিও। তো বোর্ডটা মোছার আগে তোমরা একটা স্ক্রিনশট নিও। তো চলো এবার দেখে নিই আমরা ধাতু সংকরগুলো। তো প্রথমেই আমরা পড়েছিলাম কি লোহা, তাহলে লোহার 3 ধরনের আছে, কাস্ট আয়রন, রট আয়রন আর ইস্পাত। তো রট আয়রনটার দরকার নেই, আমরা কাস্ট আয়রন আর ইস্পাতটা দেখে নেব। তো কাস্ট আয়রনে দেখো কার্বন থাকে 2 থেকে 4.5%, সিলিকন থাকে 0.6 থেকে 2.8%, ফসফরাস থাকে 0.4 থেকে 1%, সালফার থাকে 0.1 থেকে 0.3%, ম্যাঙ্গানিজ থাকে 0.3 থেকে 1.2%, আর লোহা থাকে 92 থেকে 95%। অর্থাৎ এটা হচ্ছে কাস্ট আয়রন। তোমাদের পার্সেন্টেজ মনে রাখার কোনো দরকার নেই, অন্তত কাস্ট আয়রনের ক্ষেত্রে। এই কাস্ট আয়রনের ক্ষেত্রে পার্সেন্টেজ মনে রাখার কোনো দরকার নেই। যদি কেউ মনে রাখতে চাও সেটা তাদের ব্যাপার, কিন্তু দরকার নেই। তাহলে সব থেকে বেশি পরিমাণে থাকে লোহা, তারপরে থাকে কার্বন, আর তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ, এই মিলে হচ্ছে কাস্ট আয়রন। তাহলে কাস্ট আয়রন কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ প্লাস লোহা, এই হচ্ছে কাস্ট আয়রন। তারপরে সেকেন্ডে কি চলে আসছে, ইস্পাত। ইস্পাতে কি আছে দেখো, 14% ক্রোমিয়াম আছে, 0.3% কার্বন আছে, 0.7% নিকেল আছে। তার মানে এখানে ধরো 14 আর 15% হয়ে গেল, আর বাকি 85% আছে লোহা। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে এইগুলো ভাগ হয়েছে। দেখো এখানে 2 থেকে 4.5%, আর এখানে কিন্তু 0.3% কার্বন, মানে কতটা নগণ্য। ঠিক আছে, তাহলে ইস্পাতে কি থাকে, ইস্পাতে তাহলে আমাদের থাকে ক্রোমিয়াম, লোহা, কার্বন আর নিকেল। এরও পার্সেন্টেজ দরকার নেই। ঠিক আছে, এর পার্সেন্টেজ দরকার নেই, শুধু মনে রাখবে কার্বনের পার্সেন্টেজটা যদি দরকার পড়ে। যে বলতেই পারে কাস্ট আয়রনে বেশি পরিমাণ কার্বন থাকে না ইস্পাতে বেশি পরিমাণ কার্বন থাকে, এরকম প্রশ্ন পড়া মানে পরীক্ষার প্রশ্ন ধরো খুবই কঠিন হবে। ঠিক আছে, এরকম সচরাচর প্রশ্ন পড়ে, তাও যদি কখনো কেউ করে ফেলে, তাই আমাদের সতর্কতা বজায় রেখে সবটাই জানতে হবে। তাহলে লোহার মানে সংকর ধাতু হয়ে গেল। এবার দেখো সব থেকে যেটা আমি বলেছি প্রথম থেকেই মনে রাখতে হবে, অ্যালুমিনিয়ামের ডুরালুমিন আর ম্যাগনেসিয়াম। এই ডুরালুমিনে কি থাকে দেখো, অ্যালুমিনিয়াম, কপার আর ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ মিলে ডুরালুমিন। আর এর যে মেন ব্যবহার, সেটাই হচ্ছে সব থেকে বড় যে ব্যবহার, সেটাই হচ্ছে বিমানের কাঠামো তৈরি। যত বিমান আছে সব বিমানের কাঠামো প্রায় এই ডুরালুমিন দিয়েই তৈরি। ঠিক আছে, তারপরে চলে আসছি আমরা ম্যাগনেলিয়াম। ম্যাগনেলিয়ামে কি আছে, ম্যাগনেলিয়ামে দেখো অ্যালুমিনিয়াম আছে 98% আর ম্যাগনেসিয়াম আছে 2%। এই হচ্ছে ম্যাগনেলিয়াম। এর পার্সেন্টেজ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এর পার্সেন্টেজ তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তুলাদণ্ড তৈরিতে লাগে, বিমানের খোল তৈরিতে লাগে, পেন্ডুলাম, মিটার স্কেল তৈরিতে ব্যবহৃত হয়। এই হচ্ছে ম্যাগনেলিয়ামের ব্যবহার। তাহলে অ্যালুমিনিয়ামের যে দুটো সংকর ধাতু সব থেকে গুরুত্বপূর্ণ, ম্যাগনেলিয়াম আর ডুরালুমিন, সেটা আমরা জেনে নিলাম। ম্যাগনেলিয়ামে থাকে 98% অ্যালুমিনিয়াম আর 2% ম্যাগনেসিয়াম, আর ডুরালুমিনে থাকে 95% অ্যালুমিনিয়াম, 4% কপার, 0.5% ম্যাগনেসিয়াম, 0.5% ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম। এবার আসি পিতল। পিতল কিসের সংকর ধাতু, কপার আর জিঙ্ক মিলে পিতল। এর পার্সেন্টেজটাও তোমাদের মনে রাখতে হবে, 70% কপার আর 30% জিঙ্ক মিলে তৈরি হয় পিতল।
পিতলের ব্যবহার তোমরা আমি না বললেও বলতে পারো, পিতল কিসে কিসে ব্যবহৃত। বাসনপত্র, বিভিন্ন মূর্তি, এইসব তৈরিতে পিতল ব্যবহৃত হয়। তালা, জলের কল, মূর্তি, যন্ত্রাংশ এইগুলো পিতলের হয়। তারপরে চলে আসছে আর একটা গুরুত্বপূর্ণ সংকর ধাতুতে, যেটা হচ্ছে জার্মান সিলভার। সব সময় মনে রাখবে, জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না। জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, মনে থাকে যেন। কোন সিলভারে সিলভার থাকে না? জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না। নামের মধ্যেও জার্মান সিলভার থাকলেও আদেও সেই সংকর ধাতুর মধ্যে কিন্তু সিলভার নেই। তা জার্মান সিলভারটা তৈরি দেখো কপার, জিঙ্ক আর নিকেল দিয়ে। কপার 50%, জিঙ্ক 30%, নিকেল 20% মিলে জার্মান সিলভার। আর এই জিঙ্ক আর এই সরি কপার আর জিঙ্কের এইগুলো প্রায় তুমি বলতে পারো যে এদের যে সংকর ধাতুগুলো আছে দুজনেরই সংকর ধাতু, ঠিক আছে। যেমন তুমি জিঙ্কের ক্ষেত্রে দেখতে পারবে ইলেকট্রনে ফিউ কপার আছে 55%, জিঙ্ক আছে 40%। মাঞ্জ মেটালে জিঙ্ক আছে 40%, ফিউ আছে 60%। এর সাথে ইলেকট্রনে আছে লোহা ও ম্যাঙ্গানিজ 5%। কিন্তু মূলত এই কপারের পরিমাণ আর জিঙ্কের পরিমাণ প্রায় কাছাকাছি থাকে। দেখো কপার 70, জিঙ্ক এটা একটু হেরফের আছে, কপার 50, জিঙ্ক প্রায় কাছাকাছি থাকে। অর্থাৎ জিঙ্কের আর কপারের সংকর ধাতু আমরা বলতে পারি ম্যাক্সিমামটাই দুজনই আছে। এরকম সংকর ধাতু কপার আর জিঙ্ক দিয়ে যে সংকর ধাতুগুলো তৈরি, তাতে কপার আর জিঙ্ক উভয়ই বর্তমান। ম্যাক্সিমাম ক্ষেত্রে কপার আর জিঙ্ক উভয়ই বর্তমান। জার্মান সিলভার দিয়ে কি হয়? জার্মান সিলভার দিয়ে তোমরা যে অক্সিডাইজের গয়না টয়না গুলো পড়ো, ওইগুলো জার্মান সিলভার দিয়ে তৈরি। বাসনপত্র, ফুলদানি, এইগুলো সব জার্মান সিলভার দিয়ে তৈরি। মাঝ মেটাল দিয়ে কি তৈরি? মাঝ মেটাল হচ্ছে যে কোনো নাট বল্টু যেটা দেখো পেচ আছে, সেই ধরনের বস্তুগুলো মাঝ মেটাল দিয়ে তৈরি হয়। তাই মাঝ মেটালটা তৈরি হচ্ছে 40% জিঙ্ক আর 60% আমাদের কপার দিয়ে। আর হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু আমাদের পরমাণুর ইলেকট্রন নয়, এটা কিন্তু একটা সংকর ধাতু। তাই ইলেকট্রন কি কি দিয়ে তৈরি? ইলেকট্রন কপার 55%, জিঙ্ক 40%, লোহা আর ম্যাঙ্গানিজ আছে 5%। এই হচ্ছে ইলেকট্রনের ইয়ে। ইলেকট্রন কি হয়? বিমান ও মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে ইলেকট্রন ব্যবহৃত হয়। এই হচ্ছে সংকর ধাতু যেগুলো তোমাদের আছে। এছাড়াও হাজার হাজার সংকর ধাতু আছে, কিন্তু এইগুলোই মূলত ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখতে পারো, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, পিতল, জার্মান সিলভার আর হচ্ছে ইস্পাত। এই আর জার্মান সিলভারে সিলভার থাকে না, এটা মাথায় রাখবে। কখনো ভুল করে যে নামে জার্মান সিলভার আছে তাহলে তো সিলভার অবশ্যই থাকবে, এটা কখনো যেন না হয়। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, কোন জায়গায় বুঝতে পারোনি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, তাদেরও দেখতে বলো। তারা যদি আমাদের পড়ানো থেকে কোনো উপকৃত হয় সেটা আমরা খুশি হব, সেটা তোমরা তাদেরকেও পাঠাতে পারো। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্ট দিয়ে তোমাদের উত্তর দিয়ে তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিওটা আরো একবার চালিয়ে দেখবে। তারপরেও যদি না বুঝতে না পারো, না স্যার বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদের সেই পার্টিকুলার অংশটা নিয়ে আবার একটা ভিডিও, যার যার ম্যাক্সিমামের যেখানে যেখানে সমস্যা আছে সেইটা নিয়ে আমি ভিডিও অবশ্যই করে দেবো, ঠিক আছে। তো আমাদের অন্যান্য স্যাররাও ক্লাস করছে, আশা করছি প্রায় সব সাবজেক্টেরই সিলেবাস তোমাদের শেষ হয়ে গেছে। তো নতুন স্যার এসেছেন, অয়ন স্যার অঙ্ক পড়াচ্ছেন, তার অঙ্কটাও দেখো তোমাদের কেমন লাগে। অঙ্কের সিলেবাসটা অনেক বড় বলে আমরা নতুন স্যার নিয়ে এলাম তোমাদের জন্য, দেখো তোমাদের কেমন লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন ধাতুবিদ্যার পরবর্তী অংশ নিয়ে, খনিজ আকরিক। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।